আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। রূপে গুণী অনন্যা, সুনয়না, সুহাসিনী। যেমন মেধাবী তেমন স্মার্ট। এমন দুজন নারী ডাক্তার আছেন এনসিপিতে। তাদের একজন হলেন তাসনিম জারা, যিনি একজন যৌন বিশেষজ্ঞ, আরেকজন হলেন তাসনুবা জাবিন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা তাসনিম জারাকে চিনে থাকবেন। তিনি গত প্রায় এক দশক ধরে বাংলার মানুষকে যৌনতার বিষয়ে জ্ঞানদান করছেন। যৌন সচেতনতার অবয়বে যৌনতার বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছেন, যৌন সুরসুরি দিচ্ছেন, কার্যত তিনি যৌনতার বারুদ ছড়িয়ে দিচ্ছেন। এর ফলে উঠতি বয়সী তরুণ তরুণী ছেলেমেয়েরা বিপদগামী হচ্ছে, যৌন অপরাধে জড়িয়ে পড়ছে। এটি আমাদের সমাজের জন্য নিঃসন্দেহে অত্যন্ত ক্ষতিকর বলে আমি মনে করি। অন্যদিকে যৌন স্বাধীনতায় বিশ্বাসী নারী জাবিন তার রাজনৈতিক সহকর্মী মিস্টার তুষারের সঙ্গে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে, যেটি নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। এবং এই প্রেক্ষাপটে এনসিপি তুষারকে শোকজ করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এনসিপি এক্ষেত্রে মারাত্মক বৈষম্য করেছে এবং অত্যন্ত অন্যায় কাজ করেছে বলে আমি মনে করি। কারণ হচ্ছে, আপনারা যদি খুব সচেতনতার সঙ্গে মনোযোগের সঙ্গে তাদের কথোপকথনটি শুনে থাকেন, তাহলে লক্ষ্য করবেন এখানে কোনোভাবেই একজনকে দায়ী করার সুযোগ নেই। কারণ দুজনই কথোপকথনে অত্যন্ত সাবলীল ছিলেন, অর্থাৎ তাদের মধ্যে একটি ফাস্ট ট্র্যাক আছে, একটি ব্যাকগ্রাউন্ড আছে, এটি সহজেই বোঝা যাচ্ছে। এবং কথোপকথনে সংক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাননি কিংবা বিরক্ত প্রকাশ করেননি। এতে কি প্রমাণ হয় যে তাদের মধ্যে একটি সম্পর্ক অনেক দিন ধরে চলছিল এবং সেই ধারাবাহিকতায় তিনি তার কাছে আবদার করেছেন, আমাকে লাগাতে দিবা? সম্মানিত দর্শক শ্রোতা, এরকম একটি কথা হঠাৎ করে একজন পাগলও কি কাউকে বলতে পারে? যদি তার অতীত রেকর্ড না থাকে, তার অতীত সম্পর্ক না থাকে, একটি ভিত্তি না থাকে, আপনার বিবেককে প্রশ্ন করুন তো। তো ফলে আমি মনে করি এনসিপি যদি এই কথোপকথনের জন্য তাদের ভাবমূর্তি নষ্ট হয় এবং সেজন্য যদি তারা শোকজ করে থাকে, তাহলে এই দুজনকেই শোকজ করা উচিত। কারণ এই দুজনই এই কথোপকথনের জন্য সমভাবে দায়ী। আরেকটি বিষয় হচ্ছে, তাসনুবা জাবিন কিন্তু তুষারের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। এটি তৃতীয় একটি সূত্র থেকে ফাঁস হয়েছে। সুতরাং এ থেকেই প্রমাণিত হয় যে এখানে তুষার এককভাবে কোনোভাবেই দায়ী নন, বরং বিষয়টি দুজনের একান্ত ব্যক্তিগত বিষয়, সেটা ফাঁস হয়েছে। এবং সেটার জন্য যদি এনসিপির ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে, তাহলে এখানে একজন কোনোভাবেই দায়ী হতে পারে না। দায়ী হলে দুজন সমভাবেই দায়ী হবে, তাই নয় কি? সম্মানিত দর্শক শ্রোতা, এখন প্রশ্ন হচ্ছে, এরকম একটি পরিস্থিতির উদ্ভব কেন হলো? উদ্ভব হলো এজন্য যে, আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারেন, জুলাই অভ্যুত্থানের পর ছাত্র সমন্বয়করা, অর্থাৎ এনসিপি গঠনের পূর্ব থেকেই তারা এখানে ওখানে লাগিয়ে যেভাবে অভ্যস্ত হয়ে পড়েছেন, কারো অফিসে তালা লাগিয়েছেন, কারো স্কুলে তালা লাগিয়েছেন, কখনো বিশ্ববিদ্যালয়ে তালা লাগিয়েছেন, কোনো মানুষের হাতেও তালা লাগিয়েছেন। ফলে এই লাগাতে লাগাতে তারা এতটাই অভ্যস্ত হয়ে পড়েছেন যে এখন নিজের সহকর্মীর মূল্যবান জিনিসপত্র হাত দিয়েছেন, সেখানেও লাগাতে চান। সুতরাং বুঝতেই পাচ্ছেন, এই সোনার ছেলেরা
ভবিষ্যতে জাতির জন্য কী ধরনের অশনি সংকেত দিচ্ছেন, সেটা যে আমাদের জাতির জন্য কত বড় মুসিবত হয়ে দেখা দেবে, অলরেডি দেখা দিয়েছে। তারা রোজার মধ্যেও সেই লাগানোর চর্চা করছেন। চিন্তা করতে পারেন। তবে ভালো কথা হচ্ছে তারা খুবই পরহেজগার। তারা কিন্তু ইফতারের পরে দেখা করার বাসনা ব্যক্ত করেছেন। সেজন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করা যেতে পারে, তাই না? সম্মানিত দর্শক শ্রোতা, এবার চলুন জাতিসংঘের বিষয়ে দৃষ্টি করা যাক। আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেছিলেন, একটি দল নিষিদ্ধ হলেও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে। কারণ অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তারা জনগণের অংশগ্রহণ এবং ভোটারদের ভোট দেওয়ার স্বাধীনতাকে তারা মিন করে থাকেন। তো তাদের সেই অভিনব সংজ্ঞার পর গতকাল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিস্টার ভলকার তুর্ক যে আইনে, অর্থাৎ সন্ত্রাস বিরোধী যে অধ্যাদেশের অধীনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সে বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তো এর ফলে আওয়ামী লীগ কি সহসায় রাজনীতিতে ফিরছে, সেই প্রশ্ন দেখা দিতেই পারে। তবে আমি মনে করি সার্বিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ রাজনীতিতে সহসা ফিরবে কিনা, আগামী নির্বাচনে ফিরতে পারবে কিনা, সেটি অনেকগুলো যদি এবং কিন্তের উপর নির্ভর করছে। কারণ আমাদের রাজনীতি তথা গণতান্ত্রিক উত্তরণের পেছনের যারা খুশিলক, যারা খেলোয়াড়, তারা কখন কিভাবে কার সঙ্গে খেলেন, তাদের স্বার্থ সিদ্ধির জন্য কাকে কিভাবে ব্যবহার করেন, সেসবের উপর নির্ভর করছে। সুতরাং আওয়ামী লীগ সহসাই ফিরবেন কিনা বা আওয়ামী লীগ ফিরে আসছে কিনা, এ বিষয়ে সুনির্দিষ্ট করে কথা বলার উপযুক্ত সময় এটা নয় বলে আমি মনে করি। যদি আওয়ামী লীগকে ফিরে আসতে হয় তাহলে ডেফিনেটলি তাদেরকে ক্ষমা চাইতে হবে, এবং ক্ষমা চাইলে তারা যদি অন্য কোনো নতুন প্রেক্ষাপট তৈরি করতে পারেন তাহলে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করলেও করতে পারেন। আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কেননা শুরুর দিকে কিন্তু এরকম একটা সম্ভাবনা ছিল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই কথা আমি আগেও বলেছি, যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটা কিন্তু জাতিসংঘ চায়নি। সেটা তাদের জুলাই হত্যার বিষয়ে তারা যে রিপোর্ট দিয়েছে সেখানে তারা সেটি ব্যক্ত করেছিলেন, এবং আমেরিকাও কিন্তু চায়নি। কিন্তু পরবর্তীতে পরিবর্তিত প্রেক্ষাপটে, বিশেষ করে করিডোর এবং অন্যান্য বিষয়ে যখন আওয়ামী লীগ বেঁকে বসলো, শেখ হাসিনা প্রতিক্রিয়া ব্যক্ত করলো, তখনই কিন্তু রাতারাতি একটি সিন ক্রিয়েট করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। যদিও ডক্টর ইউনূস কদিন আগে লন্ডন সফরে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই কথা, কার্যক্রম নিষিদ্ধ, যাহালাও তাই কুতু। কার্যক্রম নিষিদ্ধ মানেই আওয়ামী লীগ নিষিদ্ধ। একটি দল যদি তার কার্যক্রম কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, তার মানে কি? তার মানে তো নিষিদ্ধ, তাই না? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, গতকাল ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের আসন অলঙ্কৃত করেছেন, অথচ তিনি শপথ নেননি। হীরক রাজার দেশ আমরা এতদিন শুনেছি, এবার চোখে দেখলাম। এভাবে একটা দেশ চলে, একটা সরকার চলতে পারে? সরকারের কার্যকারিতা, সরকারের নিয়ন্ত্রণ কোথায়? আমরা শুনেছিলাম লন্ডন বৈঠকের পর নাকি সমঝোতা হয়ে গেছে। আমি কিন্তু সাথে সাথেই বলেছিলাম, সরকার প্রধান এবং বিরোধী রাজনীতি প্রধানের যে সম্পর্ক, যে সৌন্দর্য, সম্পর্কের যে সৌন্দর্য, বিনয়, সেটা আমরা প্রত্যক্ষ করেছি। কিন্তু রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক উত্তরণে যে সংকট, সেখান থেকে আমরা মুক্ত হতে পারিনি, এবং এই বৈঠক কোনোভাবেই তার নিশ্চয়তা দেয় না। এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। মিস্টার ইশরাক হোসেন তিনি কিন্তু তার অবস্থান থেকে ফিরে আসেননি। এখানে ইশরাক এবং সরকার এই অবস্থা, এই অচলাবস্থা সৃষ্টির জন্য দুপক্ষই সমানভাবে দায়ী বলে আমি মনে করি। তবে অনেকাংশে
দায় আমি সরকারকেই দিতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।